হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো সম্বন্ধে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং এখান থেকে প্রতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অনেক কোশ্চেন আসে। তোমরা বিগত মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পেপারগুলো খুললে দেখতে পারবে এই বিক্রিয়া থেকে অনেক কোশ্চেন এসছে, তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে আসি প্রথমেই মিথেন, ইথিন এবং অ্যাসিটিলিনের বিক্রিয়া। মিথেন হচ্ছে কি সম্পৃক্ত একটা জৈব যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথিন এবং অ্যাসিটিলিন এদের হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আগে আলোচনা করেছি, তবু আর বলে দিচ্ছি। মানে যে সমস্ত হাইড্রোকার্বন বা জৈব যৌগে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা গঠিত সেগুলোকে বলা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। আর যে সমস্ত জৈব যৌগগুলো কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত সেই সমস্ত জৈব যৌগগুলোকে বলা হচ্ছে যে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন মানে কি যে সমস্ত জৈব যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত সেগুলোকে বলা হচ্ছে কি হাইড্রোকার্বন। তাহলে মিথেন প্রথমে আছে, তাহলে মিথেনের বিক্রিয়া বা মিথেন কী কী বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে মিথেনের সংকেতটা কি? মিথেনের সংকেতটা হচ্ছে কি CH4, ঠিক আছে। এইটা একটা অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন এর সাধারণ সংকেত কি CnH2n+2। দেখো মিথেনে দেখো CN আছে, N সমান 1 আর H2 মানে 2 × 1 + 2 দেবে কি আসবে এখানে C। 1টা লেখা হয় না, ঠিক আছে, 1টা লেখা হয় না, ওই জন্যে CH4, ঠিক আছে। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে এরপর আসি বিক্রিয়া। তাহলে মিথেনের প্রথমে যে বিক্রিয়া আসবো সেটা হচ্ছে কি মিথেনের দহন, ঠিক আছে। মিথেনের দহন মানে জানো সবাই প্রত্যেকে, দহন মানে হচ্ছে কি পোড়ানো, আগুনে পোড়ানো, ঠিক আছে। কিসের অবস্থায় পোড়াবো আমরা, সেটা অক্সিজেন অবস্থায় পোড়াবো। তাহলে মিথেনকে যখনই অক্সিজেন অবস্থায় পোড়াবে সেটা হালকা নীল শিখায় জ্বলবে, ঠিক আছে। দিয়ে কী উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং জলীয় বাষ্প, ঠিক আছে। জলটা বাষ্প হয়ে যাবে, জলীয় বাষ্প উৎপন্ন করবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে কী করবে, তাপ উৎপন্ন করবে, ঠিক আছে, তাপ নির্গমন করবে। হ্যাঁ, যেহেতু তাপ নির্গমন করছে তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি তাপমোচী বিক্রিয়া বা ইংরেজিতে বলা হচ্ছে কি এক্সোথার্মিক রিয়াকশান, ঠিক আছে। তাহলে এখানে তাহলে কী হয় দেখো, তাহলে মিথেনে কী হয় CH4 প্লাস কী উৎপন্ন কী দহন করছে কিসের উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতি। তাহলে আর কী উৎপন্ন, তাহলে কী উৎপন্ন হবে CO2 প্লাস কী উৎপন্ন হবে স্টিম বা জলীয় বাষ্প H2O। আর কি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে এই সিটা কী করছে, অক্সিজেনের সঙ্গে কী করছে CO2 করছে, আর এই হাইড্রোজেনটা কী হয় অক্সিজেনের সঙ্গে কী হয় জল তৈরি করে, জলীয় বাষ্প তৈরি করে, আর সেই সঙ্গে প্রচুর তাপ উৎপন্ন হয়। যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে তাহলে এই বিক্রিয়াটা কি তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশান, ঠিক আছে। তাপমোচী বিক্রিয়া আছে, তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে, তাপমোচী বিক্রিয়া। তাহলে এখানে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়, এখানে তাপ উৎপন্ন হয় 213 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে। মানে 1 মোল তোমার মিথেনকে যদি অক্সিজেনের অবস্থায় দহন করো তাহলে সেক্ষেত্রে 213 কিলো ক্যালোরি তোমার তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। আর কিছু কিছু বই কী থাকে 895 কিলো জুল পার মোল থাকে, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। কারণ কি এখানে দেখো ক্যালোরি দেওয়া আছে এককটা, এখানে দেওয়া আছে জুল, ঠিক আছে। 1 ক্যালোরি সমান কী হয় 4.2 জুল, ঠিক আছে। তাহলে এই 213টাকে তুমি যখন জুলে করবে 4.2 দিয়ে 213 গুণ করবে তাহলেই দেখবে এটা আসবে, তাহলে দুটোই একই, ঠিক আছে। তাহলে মিথেনটা দহন করলে তাহলে বলে দিচ্ছি এই রিয়াকশানটা লিখবে এবং তার আগে একটু লিখে দিতে হবে কি মিথেন
বাতাসের এই অক্সিজেনের সঙ্গে, হ্যাঁ, অক্সিজেনের মিথেনকে অক্সিজেনের উপস্থিতি দহন করলে মিথেন কী করে, হালকা নীল শিখায়, ঠিক আছে, হালকা নীল শিখায়, ফিক্কে নীল শিখায় কী হয়, সেটা জ্বলতে থাকে এবং কি উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে তাপ নির্গমন করে, ঠিক আছে। তাই এটা হচ্ছে কি তাপমোচী বিক্রিয়া, বুঝা গেল। এবং কী পরিমাণ তাপ উৎপন্ন করে, 213 ক্যালোরি পার কিলো ক্যালোরি পার মোল, কিলো দেওয়া আছে, ঠিক আছে। আমরা কিলো মানে ক্যালোরি ইন্টু 1000, ঠিক আছে, শুধু ক্যালোরি লিখলে হবে না, কিলো ক্যালোরি লিখতে হবে। এবং দেখো এই মিথেন নীল শিখায় জলে বললাম, এবং এটা কি মিথেন একটা কি দাহ্য পদার্থ। দাহ্য মানে কি, যে নিজে পুড়ে যায়, ঠিক আছে, নিজে জ্বলে, আর দহনে সহায়ক নয়, কিন্তু অপরকে দহনে সাহায্য করে না। অক্সিজেন যেমন কি নিজে জ্বলে না, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। আর মিথেন কি, মিথেন নিজে জ্বলে, দাহ্য পদার্থ, ঠিক আছে। আর একটা দাহ্য পদার্থ কী আছে যে নীল শিখায় জ্বলে, যেমন হাইড্রোজেনে কী হয়, হাইড্রোজেনটাও নীল শিখায় জ্বলে, ঠিক আছে। তাহলে আর এখানে তাপমোচী যেটা বললাম, তাপমোচী মানে কি, যে রিয়াকশানগুলোতে তাপ উৎপন্ন হয়, মানে পরিবেশের তাপ নির্গত হয়, সেইগুলোকে তাপমোচী রিয়াকশান। আবার কিছু কিছু রিয়াকশান আছে যেখানে কি হয়, পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়, তারপরে কি ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা সৃষ্টি হয়, বোঝা গেল। সেগুলো তাপমোচী, সেগুলো হচ্ছে তাপগ্রাহী রিয়াকশান, ঠিক আছে, বা ইংরেজিতে বলা আছে এন্ডোথার্মিক রিয়াকশান। তাহলে মিথেনের দহন এটা কি, তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে, তাপ নির্গত হয়। তাহলে এটা হলো একটা রিয়াকশান। এবার 2 নম্বর রিয়াকশানে আসি। এবার 2 নম্বর রিয়াকশানটা আছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া, মানে মিথেনের সঙ্গে ক্লোরিনের, মানে Cl2 এর প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। এটা শুরু করার আগে আর একটা কথা মিথেনের দহনটাই বলে দিই, যে অনেক সময় তোমার একটা কোশ্চেন মাধ্যমিকে এসেছিলো যে মিথেনের তাপন মূল্য কী, ঠিক আছে, তাপন মূল্য মিথেনের তাপন মূল্য হচ্ছে কত, CH4 এর মিথেনের তাপন মূল্য কত, 49 কিলো জুল পার গ্রাম, ঠিক আছে। মানে 1 গ্রাম মিথেনকে তুমি যদি দহন পোড়াও তাহলে 49 কিলো জুল তাপ উৎপন্ন করবে, ঠিক আছে। মানে তাপন মূল্য ব্যাপারটা কি, তাপন মূল্য হচ্ছে একক ভরে কোনো পদার্থকে অক্সিজেনের উপস্থিতি দহন করলে যে পরিমাণ তাপ নির্গত হয়, ঠিক আছে, সেটাকে হচ্ছে তাপন মূল্য। তাহলে এখানে 1 গ্রাম পদার্থকে দহন করলে 49 কিলো জুল তাপ উৎপন্ন হবে। তাহলে বুঝতেই পারছো এটা 1 গ্রাম থেকে 49 কিলো জুল, ঠিক আছে, এত তাপ উৎপন্ন হচ্ছে, হিউজ অ্যামাউন্টে তাপ উৎপন্ন হচ্ছে। ওই জন্য মিথেনকে কি জ্বালানি হিসেবে ভালো ব্যবহার করা হয়। যেমন দেখবে তোমার অটো এখন যেগুলো চলছে, পরিবেশ বান্ধব অটো, মানে দূষণ কম হয়, সেখানে সিএনজি ব্যবহার করা হয়, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সিএনজির মূল উপাদানটা হচ্ছে কি, মিথেন, ঠিক আছে, 90% থাকে মিথেন। তাহলে সেই মিথেনকে ওই জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অত্যাধিক তাপন মূল্যর জন্য, ঠিক আছে। তাহলে এরপর আসি মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ধরো এ বি একটা বিক্রিয়ক আছে আর একটা সি বিক্রিয়ক আছে। বিক্রিয়ক মানে কি, যে সমস্ত যৌগগুলো বা পদার্থগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলোকে বিক্রিয়ক বলা হয়। তাহলে রিয়াকশানটা এমন হলো, এই সি কী করলো, বিকে সরিয়ে দিল, দিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে গেল, আর বিটা বেরিয়ে গেল, ঠিক আছে, বা বিটা অন্য একটা পদার্থের সঙ্গে যুক্ত হয়ে গেল, যে অন্য থাকতো ডি এর সঙ্গে যুক্ত হয়ে গেল, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, সিটা কি হচ্ছে, বিকে রিপ্লেস করছে, মানে প্রতিস্থাপিত করে দিচ্ছে, ঠিক আছে, যে নিজে ওই জায়গায় চলে যাচ্ছে। প্রতিস্থাপিত মানে কি, তাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় ঢুকে যাওয়া, সেটা প্রতিস্থাপন বলা হয়। তাহলে এইটাকে হচ্ছে এইরকম রিয়াকশানগুলোকে বলা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। মানে একটা রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক অপর একটা বিক্রিয়কের অংশকে সরিয়ে দিয়ে সেই জায়গায় ঢুকে যাবে এবং ওই অংশটা বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো সিটা বিকে সরিয়ে দিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে গেল আর বিটা বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে সিটা বিকে প্রতিস্থাপিত করলো। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো বলা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে মিথেন কিন্তু ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে দেখো কীভাবে করছে বিক্রিয়াটা। তাহলে মিথেন মানে কি, CH4, ঠিক আছে। তা CH4 কী করে, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে। তো বিক্রিয়াটা এমনি হবে না, এর সঙ্গে কি লাগবে আমাদের, অতিবেগুনি রশ্মি বা
ইউভি রে মানে আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, অথবা কী করতে পারে বিক্ষিপ্ত সূর্যালোক। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিত কী হয়, এই রিয়াকশানটা হয়, মানে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াটা হয়। দেখো এই রিয়াকশানটা 4টে স্টেপে হয়। তাহলে প্রথম যে ধাপে কি উৎপন্ন হচ্ছে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেয়, মানে প্রতিস্থাপিত করে। তাহলে কী হয়, CH3 একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা Cl ঢুকে যাবে। যে হাইড্রোজেনে বেরোবে সেটা অপর একটা Cl-এর সঙ্গে যুক্ত হয়ে কী হবে, এই সেল তৈরি করবে। দেখো এটা কি, দেখো এখানে CH4টা মানে কি CH3H এভাবে লিখলাম, আর Clটা কী করলাম, Cl2টাকে Cl এভাবে লিখলাম। তাহলে এই যে Clটা আছে, এই যে হাইড্রোজেনটাকে আছে, একে প্রতিস্থাপিত করে দেবে, দিয়ে Clটা এখানে ঢুকে গেল। ঠিক আছে, যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এই হাইড্রোজেনটা আবার কী হচ্ছে, এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে এটা তৈরি করছে। তাহলে এই যে নামটা আছে, এর নামটা কি, এর নামটা হচ্ছে, এটা বলা হচ্ছে মনোক্লোরোমিথেন। ঠিক আছে, মনোক্লোরোমিথেন। এটা যেন হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনো মানে কি একটা ক্লোরিন আছে, কার থেকে, মিথেনে একটা ক্লোরিন ঢুকেছে, তাই মনোক্লোরোমিথেন। এর আরেকটা নাম আছে যে কি, মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, এটাকে এখানে দেখো, সে কোনো একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলে কি হয়, অ্যালকাইল হয়। ঠিক তেমনই এই যে CH4 ছিল, CH4টা অ্যালকেন, সেখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ক্লোরিন ঢুকেছে, তাই যে সরিয়ে দেওয়ার ফলে কী হচ্ছে, যেটা হচ্ছে CH3, যেটা হচ্ছে সেটা কি মিথাইল, আর যেটা ক্লোরিন আছে তাকে হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, CH3 গ্রুপটাকে বলা হচ্ছে কি, CH3 গ্রুপটাকে বলা হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ, বা তোমার হচ্ছে কি মিথাইল গ্রুপ, এটা হচ্ছে মিথাইল গ্রুপ। ঠিক আছে, তোমরা অ্যালকাইল গ্রুপে আমি আলোচনা করেছি আগে, যখন IPSC নামকরণ করাচ্ছিলাম। তারপর তাহলে এই গেল প্রথম স্টেপে, এটা হলো মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন উৎপন্ন হলো। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে হবে এই যে মনোক্লোরোমিথেন যেটা হলো, সেটা আবার একটা Cl2-র সঙ্গে বিক্রিয়া করবে, আবার একটা Cl2-র সঙ্গে বিক্রিয়া করবে। ওই একই ইউভি লাগবে বা বিক্ষিপ্ত সূর্যালোক লাগবে একটা। ঠিক আছে, তাহলে কী হবে, এরপর একটা Cl ঢুকে যাবে, একটা হাইড্রোজেনকে, আবার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে, Cl2 হবে, ঠিক আছে, প্লাস HCl হবে। মানে একটা করে হাইড্রোজেনকে সে প্রতিস্থাপিত করতে হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি, মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। দেখে দেখো, ডাইক্লোরোমিথেন। ডাই মানে দুটো ক্লোরিন আছে, আর মিথেনের সঙ্গে যুক্ত হয়েছে বলে এটা ডাইক্লোরোমিথেন। বা এর আরেকটা নাম আছে কি, মিথিলিন ক্লোরাইড। এই CH2 গ্রুপকে বলা হচ্ছে মিথিলিন গ্রুপ বলা হয়, CH2 গ্রুপকে মিথিলিন বলা হয়। ঠিক আছে, বা এর নাম হচ্ছে কি মিথিলিন ক্লোরাইড, এটার নাম। এরপর আছে কি, এর পরের স্টেপে আসি। এই যে মিথিলিন ক্লোরাইড তৈরি হলো, সেটা আবার একটা Cl2-র সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, ইউভি দেখি হবে, আর একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে Cl3 প্লাস HCl। ঠিক আছে, তাহলে এটার নাম কি, দেখো এটা হচ্ছে 3টে ক্লোরিন আছে, তা কী হবে, ট্রাইক্লোরো। ট্রাই মানে 3, ট্রাইক্লোরোমিথেন। বা এর একটা নাম আছে ক্লোরোফর্ম, এটাকে চেতনানাশক পদার্থ। ঠিক আছে, বেশি শরীরে প্রবেশ করলে কী হয়ে যাবে, মানুষ অজ্ঞান হয়ে যাবে। ক্লোরোফর্ম। ঠিক আছে, ট্রাই মানে 3টে ক্লোরিন আছে, তাই ট্রাই হলো। ঠিক আছে, এরপর আছে, এরপরের স্টেপটা কী হবে, এই ক্লোরোফর্মটা যেটা আছে সেইটা আবার একটা Cl2-র সঙ্গে বিক্রিয়া করবে, দেখি উৎপন্ন হবে ইউভি।
ইউভিটা কি উৎপন্ন হচ্ছে দেখো, যে বাকি যে হাইড্রোজেনটা সেটাকেও রিপ্লেস হয়ে যাবে, CCl4 হয়ে যাবে, HCl উৎপন্ন হচ্ছে। এটার নাম হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, যে কার্বন আছে, কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রা। কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেনও বলা হয়। ঠিক আছে, টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, নামগুলো লিখতে হবে পরীক্ষার সময় বললে। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, কিসের উপস্থিতি করতে হয়, বিক্ষিপ্ত সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে। হ্যাঁ, এবং 4টে ধাপই তোমার দেখাতে হবে, 4টে স্টেপই দেখাতে হবে, এবং প্রতিটার নামকরণ লিখতে হবে, নামগুলো লিখতে হবে। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষার সময় এরকম কোশ্চেন আসতে পারে যে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, সমীকরণ সহ লেখো, তাহলে 4টে সমীকরণে তোমার লিখতে হবে এবং নামগুলো বলে দিতে হবে। পরীক্ষার সময় একবার এসেছিল যে তুমি কিভাবে এই মিথেন থেকে কিভাবে তুমি মিথাইল ক্লোরাইড উৎপন্ন করবে, মানে প্রথম ধাপটা, মানে এই ধাপটা, এই প্রথম ধাপটা, এটা কীভাবে উৎপন্ন হয়। তাই এখানে যেটা দেখলাম, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া এই সমস্ত মিশ্রণগুলো তৈরি হয়, CH3Cl, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, সবের মিশ্রণ তৈরি হয়। আমার এখানে কোশ্চেন দেওয়া আছে যে কীভাবে মিথেন থেকে শুধুমাত্র এটাই তৈরি করবে, মানে শুধুমাত্র মিথাইল ক্লোরাইডটা কী করে তৈরি করবে। তাহলে এটা তৈরি করতে হলে কী করতে হবে, এই মিথেনটা বেশি পরিমাণে নিতে হবে। ঠিক আছে, মিথেনটা বেশি পরিমাণে নিতে হবে, বেশি পরিমাণে নিতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে দেখো, তাহলে এখানে দেখো কী আছে, CH4টা নেওয়া হয়েছে খুব বেশি পরিমাণে, আর Cl2টা নেওয়া হয়েছে। তাহলে এইটা খুব বেশি পরিমাণে নেওয়া হয়েছে আর এটা কম পরিমাণে আছে, মানে যে পরিমাণে যতটুকু Cl থাকবে সব কটা কী হয়ে যাবে, মিথেনের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, CH3Cl তৈরি করবে আর HCl তৈরি করবে। এর পরের স্টেপে আর CH3Cl এর সঙ্গে আর Cl2 থাকবে না বিক্রিয়া করার, পরের স্টেপে আর বিক্রিয়াটা করা Cl2 থাকবে না, মানে যত Cl থাকবে সব কটা কী হয়ে যাবে, এই মিথেনের সঙ্গে বিক্রিয়া করে এইটা তৈরি করবে, এই তোমার হচ্ছে এটা মিথাইল ক্লোরাইড তৈরি করবে। মিথাইল ক্লোরাইডের সঙ্গে আবার পরের ধাপে যে মিথিলিন ক্লোরাইড তৈরি করবে, সে আর Cl থাকবে না, কারণ কি সব কটা Clই এখানে মিথাইল ক্লোরাইডে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তাই যদি মিথেনটা বেশি পরিমাণে নাও এবং Cl-এর পরিমাণটা, Cl2-র পরিমাণটা অর্থাৎ ক্লোরিনের পরিমাণটা যদি কম করে নাও, তাহলে কী হবে, তোমার মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আর যদি দুটোই সমান সমান নাও, তাহলে কি উৎপন্ন হবে, মিশ্রণ তৈরি হবে, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, সবের মিশ্রণ তৈরি হবে। ঠিক আছে, তাহলে মিথাইল ক্লোরাইড তৈরি করতে গেলে কী করতে হবে, মিথেনটা বেশি পরিমাণে নিতে হবে আর ক্লোরিনটা কম পরিমাণে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল মিথেনের দহন এবং মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এরপর আসবো আমরা মিথিলিন বা মিথিলিন নয়, ইথিলিন বা ইথিন এর বিক্রিয়া। ঠিক আছে, এরপর আসবো ইথিলিন বা ইথিন বা ইথিলিন। এটা কি CH2, এদিকে H আছে, এদিকে H, এরকম গঠনটা আছে এরকম। এটা কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, অসম্পৃক্ত, আগেরটা কী ছিল, সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর আগেরটা কি দেখো, মিথেনটা কী ছিল, মিথেনটা ছিল
হ্যাঁ, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এই সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এটা কি আবার আছে অ্যালকিন, ইথিন আছে মানে অ্যালকিন, এর সাধারণ সংকেত কি CN H2N। এগুলো একটু মনে রাখবে, সাধারণ সংকেত, এগুলো শর্ট কোশ্চেন আসে যে অ্যালকিনের সাধারণ সংকেতটি কী, হ্যাঁ এগুলো, বা ইথিনটা কি অ্যালকিন না অ্যালকিন, হ্যাঁ এরকম কোশ্চেন আসে অনেক সময়, শর্ট কোশ্চেন আসে। তাহলে এই গেল তাহলে আমাদের ইথিন। তাহলে ইথিন সাধারণত তোমার, এবার ইথিনের আমরা কি করব, আমরা বিক্রিয়াগুলো পড়ব, ঠিক আছে, এরপর ইথিনের আমরা বিক্রিয়াগুলো পড়ব। তাহলে ইথিন সাধারণত যে বিক্রিয়াগুলো করে সেগুলো হচ্ছে দ্রুত বিক্রিয়া করে, ঠিক আছে। ইথিনের এরপর আছে ইথিনের দ্রুত বিক্রিয়া। আগে যেটা বললাম একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে আর এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া আরেক ধরনের বিক্রিয়ার টাইপ, ঠিক আছে। ইথিনের দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া ব্যাপারটা কি, দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া কি হয়, এখানে যে বিক্রিয়কগুলো থাকে, ধরো এখানে A আছে, B আছে, ঠিক আছে, বা C আছে, এরকম আছে। এই যে বিক্রিয়কগুলো হয় এগুলো রিয়াকশান করার পর পরপর যুক্ত হয়ে গিয়ে একটাই মাত্র যৌগ তৈরি করে, আর অন্য কোনো যৌগ তৈরি হবে না, ঠিক আছে। তাহলে কী উৎপন্ন হবে, A B C তৈরি হয়ে গেল, এটা হচ্ছে দ্রুত যৌগ, ঠিক আছে। আর অন্য কোনো এর সাইডে আর কোনো প্রোডাক্ট তৈরি হবে না, একটাই তৈরি হয়ে যাবে, ঠিক আছে। পরপর এগুলো যুক্ত হয়ে যাবে, দিয়ে কী হয়ে যাবে, দ্রুত যৌগ তৈরি হবে। আর প্রতিস্থাপন বিক্রিয়া কী হচ্ছিলো, একটা বেরোবে তার জায়গায় আরেকটা ঢুকে যাবে, ঠিক আছে। আর দ্রুত যৌগ মানে কি, পরপর যুক্ত হয়ে যাবে, মানে যে বিক্রিয়কগুলো থাকবে সেগুলো পরস্পর যুক্ত হয়ে একটাই মাত্র বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে, সেগুলো হচ্ছে দ্রুত বিক্রিয়া, ঠিক আছে, বা অ্যাডিশন রিয়াকশান। তাহলে ইথিনও এরকম দ্রুত যৌগ বিক্রিয়া দেখায়, ঠিক আছে। তাহলে ইথিনের এবার দ্রুত যৌগ বিক্রিয়া দেখি কার সঙ্গে কী আছে। প্রথমে দেখি হাইড্রোজেনের সঙ্গে কীভাবে বিক্রিয়া করে, বা ইথিলিন লিখছি, ইথিলিন, পরে আসছে ইথিলিন, এবার হচ্ছে ইথিলিন বা ইথিন একই হলো। ইথিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া, ঠিক আছে, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া। দেখো ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে এমনি এমনি বিক্রিয়া করবে না, তার জন্য কী লাগবে, একটা অনুঘটক লাগবে, ঠিক আছে। অনুঘটক হিসেবে কী নিতে পারি আমরা, প্লাটিনাম, হ্যাঁ প্লাটিনাম, প্যালাডিয়াম, তারপর নিকেল বা রানি নিকেল, এগুলো নিতে পারি, ঠিক আছে। এগুলোর উপস্থিতিতে বা যে কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে কী হয়, ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে দ্রুত যৌগ কী তৈরি করে, ইথেন তৈরি করে, ঠিক আছে, মানে অ্যালকেন তৈরি করবে। তাহলে এক্ষেত্রে যে অনুঘটক ব্যাপারটা কী, অনুঘটক ব্যাপারটা প্রথমে বলে নিই। অনুঘটক মানে হচ্ছে কি, এক ধরনের যৌগ বা পদার্থ যেগুলো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগটা বাড়িয়ে দেয়, কিন্তু নিজেদের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। মানে এই প্ল্যাটিনাম যে ইউজ করছি বা প্যালাডিয়াম যেটা ইউজ করছি, এই প্যালাডিয়ামটা কিন্তু বিক্রিয়ার নিজেদের কোনো পরিবর্তন হবে না, প্যালাডিয়ামটা অন্য কোনো যৌগ পরিণত হবে না। যতটুকু প্যালাডিয়াম নিয়েছিলে ঠিক তত পরিমাণে প্যালাডিয়াম ওই রিয়াকশানের পরও একই পরিমাণ থাকবে, ঠিক আছে। ওই প্যালাডিয়ামে কোনো বা ওই প্লাটিনামের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে কি, পদার্থগুলোকে বলা হচ্ছে কি অনুঘটক। তো অনুঘটকের মেন উদ্দেশ্য কি, বিক্রিয়ার বেগটা বাড়িয়ে দেওয়া, মানে বিক্রিয়াটা হতে চাইছিল না বা খুব কম ধীরে ধীরে হচ্ছিল, অনুঘটক দিয়ে দাও, সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে প্রচুর পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অথচ যে পদার্থটা দিচ্ছি তার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে সেই সমস্ত পদার্থগুলো বলা হচ্ছে কি অনুঘটক। তাহলে এক্ষেত্রে দেখো ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া কী উৎপন্ন হয়, তাহলে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের কী অনুঘটক কী কী নিতে হয়, অনুঘটক হিসেবে নিয়ে আমরা এখানে অনুঘটক হিসেবে কী নিতে পারি, প্লাটিনাম নিতে পারি, প্যালাডিয়াম, পিডি মানে হচ্ছে প্যালাডিয়াম, প্যালাডিয়াম, ঠিক আছে,
র্যানি নিকেল, র্যানি নিকেল, এদের উপস্থিতিতে এই সমস্ত যদি অনুঘটক নিই, প্ল্যাটিনাম যদি নিই বা প্যালাডিয়াম নিই বা র্যানি নিকেল নিই, তাহলে এদের উপস্থিতি সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে। ঠিক আছে, সাধারণ উষ্ণতাতে, মানে তোমাকে আর এক্সট্রা কোনো তাপ দিতে হবে না, সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়া করে। কে বিক্রিয়া করে? ইথিলিন এবং হাইড্রোজেন। ঠিক আছে, আর যদি অনুঘটক হিসেবে আমরা নিই সাধারণ নিকেল নিই, ঠিক আছে, সাধারণ নিকেল চূর্ণ নিই, তাহলে সেক্ষেত্রে তোমার উষ্ণতা লাগবে কত? 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগবে। বুঝা গেল? তাহলে সেক্ষেত্রে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগবে, তবেই ইথিলিন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার হচ্ছে কি যৌগটা তৈরি করবে, ইথেন যৌগ তৈরি করবে। আর যদি প্ল্যাটিনাম, প্যালাডিয়াম বা র্যানি নিকেল নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো আর এই 200 থেকে 300 ডিগ্রি উষ্ণতা দেওয়ার দরকার নেই, সাধারণ উষ্ণতাতেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে সাধারণ নিকেল দেওয়া আছে আর এখানে র্যানি নিকেল দেওয়া আছে, এই দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এই পার্থক্যটা পরে বলছি, আগে রিয়াকশানটা লিখে নিই। তাহলে দেখো, তাহলে এখানে কী নেওয়া হয়েছিল রিয়াকশানটা, দেখো এখানে কী নেওয়া হয়েছিল? ইথিলিন, তাই তো, CH2 ইথিলিন, তার সঙ্গে কী নেওয়া হচ্ছে? হাইড্রোজেন গ্যাস নেওয়া হচ্ছে, হাইড্রোজেন নেওয়া হচ্ছে। কিসের উপস্থিতি নিচ্ছি? ধরো সাধারণ নিকেল চূর্ণই নিচ্ছি, তাহলে কত নিতে হবে? 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড বা 250 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে তাহলে তবেই রিয়াকশানটা হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন হবে? উৎপন্ন হয়ে যাবে কি, দেখো CH3 উৎপন্ন হলো। এটা মানে কি? ইথেন। এটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করার জন্য কী করতে হচ্ছে আমাদেরকে? যে হাইড্রোজেনকে বিক্রিয়া ঘটানো হচ্ছে, কিসের উপস্থিতিতে? যে কোনো একটা অনুঘটক নেবে, তার উপস্থিতি নিতে হবে, তাহলে এটা উৎপন্ন হবে, ইথেন তৈরি হবে। তাহলে এখানে দেখো, এই যে এখানে যেটা বললাম যে র্যানি নিকেল ব্যাপারটা কী, র্যানি নিকেল ব্যাপারটা কী? র্যানি নিকেল, র্যানি নিকেল তাহলে র্যানি নিকেল ব্যাপারটা কী, বা ইংরেজিতে আছে RANEY, র্যানি, এই যে বিজ্ঞানী নাম, তার নাম এসে করা হয়েছে। তো র্যানি নিকেল ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি করতে হয়? র্যানি নিকেলে নিতে হয় হচ্ছে কি নিকেল এবং অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু। ঠিক আছে, এখানে 50% নিকেল থাকে আর 50% অ্যালুমিনিয়াম থাকে। এই সংকর ধাতুটাকে, এটা একটা সংকর ধাতু, সংকর ধাতু। ঠিক আছে, এই সংকর ধাতুটা কী করতে হয় আমাদেরকে? সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে দিয়ে ওকে উত্তপ্ত করতে হয়, ফোটাতে হয়। ঠিক আছে, জলীয় দ্রবণ মানে কি? জল থাকবে, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। ঠিক আছে, NaOH এর দ্রবণ মানে জলের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে আর কি, দ্রবণ। ঠিক আছে, দ্রবণ এটা। তাহলে একে কী করতে হবে? এখানে ফোটাতে হবে, মানে হিট করতে হবে, হিটের চিহ্ন এটা ত্রিভুজের মধ্যে দেওয়া হয়, হিট করতে হবে। তাহলে হিট করলে কী হবে? যে অ্যালুমিনিয়াম যেটা আছে, এই অ্যালুমিনিয়ামটা কী হচ্ছে? এই সোডিয়ামের এর সঙ্গে বিক্রিয়া করে এর সঙ্গে দ্রবীভূত হয়ে যাবে, সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটাতে দ্রবীভূত হয়ে যাবে। দ্রবীভূত হয়ে যে কী উৎপন্ন করে? উৎপন্ন করা হচ্ছে NaAlOH4, এই একটা যৌগ তৈরি করে, প্লাস কী তৈরি করে? একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে ধরো এখানে কি আছে? এই যেহেতু নিকেলটা আর এই নিকেলটা বিক্রিয়া করছে না, শুধুমাত্র অ্যালুমিনিয়ামটা বিক্রিয়া করছে, তাই অ্যালুমিনিয়ামটা লিখলাম এখানে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামটা বিক্রি করছে, এটা লিখলাম। তাহলে এখানে দেখো 2 দিয়ে দাও, এটা 2 দিয়ে দাও, এটাও 2 দিয়ে দাও, এখানে 6 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, এটা 6 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। আর দেখো নিকেলটা কি হচ্ছে? এই যে যেটা নিকেল আছে, এই নিকেলটা কিন্তু এখানে কোনো বিক্রিয়া করছে না, এ হচ্ছে কি, এই যে পাত্রে নিচ্ছিলাম, ফোটাচ্ছিলাম, তার নিচে গুঁড়ো গুঁড়ো আকারে
নিকেল গুঁড়ো 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 আকারে থিতিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে এই যে নিকেলটা ইয়ে গেল, এইটাকে বলা হচ্ছে র্যানি নিকেল বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে র্যানি নিকেল। এখানে কি হয় ব্যাপারটা দেখো, এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়েছে এই বিক্রিয়াতে, ঠিক আছে, এই হাইড্রোজেন গ্যাসটাতে কি হয়, এই যে নিকেল যে গুঁড়োগুলো আছে তার মধ্যে কি হয়ে যায়, অধিশোষিত হয়ে যায় হাইড্রোজেন গ্যাসটা, অধিশোষিত হয়ে যায়, অধিশোষিত হয়। অধিশোষিত ব্যাপারটা কী, বা ইংরেজিতে বলা হচ্ছে কি অ্যাডসরপশান, ঠিক আছে, অ্যাডসরপশান বলা হয়। অধিশোষণ আর শোষণের মধ্যে পার্থক্যটা কী অ্যাকচুয়ালি, অধিশোষণ মানে হচ্ছে কি, ধরো একটা পাত্রে জল আছে, সেখানে তুমি কী হলে একটা পাথর বা মার্বেলের টুকরোকে তুমি এখানে ফেলে দিলে, তাহলে কী হয়ে যাবে, যখন আবার মার্বেলটাকে তুলবে জল থেকে, তো এই জলে এই মার্বেলের চারদিকে কী হয়, জল লেগে যায়, ঠিক আছে, ভিজে যায়। তো কিন্তু জলটা কি ভেতরে ঢোকে, কখনো ভেতরে ঢোকে না। তাহলে এই যে মার্বেলের গায়ে বা পাথরের গায়ে যে জলটা লেগে যাচ্ছে, এটাও কিন্তু এক প্রকারের শোষণ, ঠিক আছে। এই শোষণটাকে বলা হচ্ছে কি অধিশোষণ। আর যদি কোনো একটা স্পঞ্জের ছোটো টুকরোকে তুমি জল ভর্তি পাত্রের মধ্যে রেখে দাও, তাহলে কী হবে, ওই জলটা স্পঞ্জের ভিতরে ঢুকে যাবে, স্পঞ্জটা অনেক ভারী হয়ে যাবে, একদম স্পঞ্জের ভিতরে ঢুকে যায় জলটা। তাহলে সেই জলে ঢুকে যাচ্ছে ভিতরে, সেটাকে বলা হচ্ছে কি শোষণ। আর যে বস্তুটা গায়ে যে জলটা লেগে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি অধিশোষণ। তাহলে এখানে দেখো, এই যে নিকেল যে চূর্ণগুলো আছে, সূক্ষ্ম সূক্ষ্ম চূর্ণ আছে, নিকেল চূর্ণ, এই যে নিকেল চূর্ণ আছে, সূক্ষ্ম সূক্ষ্ম নিকেল চূর্ণ, এই সূক্ষ্ম সূক্ষ্ম নিকেল চূর্ণর গায়ে এই হাইড্রোজেন গ্যাসটাগুলো কী হয়, এরকমভাবে আটকে যায়, ঠিক আছে, লেগে যায়, এইভাবে এরকম লেগে যায়। তাহলে এই যে লেগে যাচ্ছে হাইড্রোজেন সহ যে নিকেল চূর্ণ, এটাকে বলা হচ্ছে র্যানি নিকেল। র্যানি নিকেল মানে হচ্ছে কি নিকেল প্লাস H2, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে র্যানি নিকেল। র্যানি নিকেল ব্যাপারটা হচ্ছে কি, যে হাইড্রোজেনটা যে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, সেই হাইড্রোজেনটা ওই নিকেল চূর্ণের মধ্যে কি অধিশোষিত অবস্থা থাকে, এই অধিশোষিত হাইড্রোজেন যুক্ত নিকেল চূর্ণগুলো বলা হচ্ছে কি র্যানি নিকেল। তাহলে এখানে তুমি যখন এই র্যানি নিকেল এখানে ইউজ করবে, ঠিক আছে, তাহলে এখানে যে এটা ধরো নিকেল চূর্ণ একটা নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে নিকেল চূর্ণ, তার উপরে কী আছে, হাইড্রোজেনগুলো আছে আটকে আছে এইভাবে, হাইড্রোজেন গ্যাস আটকে গেছে। তাহলে কী হচ্ছে, এই যে দিকে নিলাম C⋅O, H2O আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইথিলিন। তাহলে এই যে হাইড্রোজেনগুলো আছে এখানে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, যুক্ত হয়ে কি উৎপন্ন করে, এইভাবে CH3 উৎপন্ন হয়ে যায়, আর এখানে CH3 উৎপন্ন হয়, ঠিক আছে। যেহেতু কার্বনে কি সবসময় কি চারটেই থাকবে, চারটেই কী থাকবে, বন্ধন থাকবে, চারটের বেশি হবে না, একটা কম হবে না, ঠিক আছে। আর যখন এই হাইড্রোজেন যুক্ত হয়ে কী হবে, এই বন্ডগুলো ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে যাবে, বুঝে গেল। তাহলে কী হবে, তখন চারটে হবে, নাহলে পাঁচটা হয়ে যেত, এটা যদি থাকতো তাহলে পাঁচটা হয়ে যেত, তখন এই বন্ধনটা কেটে যাবে, ঠিক আছে, ওই জন্য এক বন্ধন হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা গেল র্যানি নিকেল। এই র্যানি নিকেলটা জেনে রাখো, তোমাদের মাধ্যমিক সিলেবাসে নেই, তো র্যানি নিকেল ব্যাপারটা কি তোমাদের কোশ্চেন আসতে পারে মনে, ওই জন্যই বললাম ব্যাপারটা। তাহলে তোমাদের কোশ্চেনটা মাধ্যমে কীভাবে আসবে, যে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো, ঠিক আছে, বা ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হলো কী উৎপন্ন হবে, তাহলে তোমাকে সমীকরণ সহ লিখতে হবে এবং একটা কথা লিখে দিতে হবে যে প্যালাডিয়াম বা র্যানি নিকেলের উপস্থিতি সাধারণ উষ্ণতায় বা সাধারণ নিকেল চূর্ণের উপস্থিতিতে কি 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌথ যৌগ কী তৈরি করে, ইথেন তৈরি করে, ঠিক আছে। এটি পুরো লিখতে হবে, মানে প্রথমে একটা কথা লিখে দিতে হবে, তারপর তোমার রিয়াকশানটি লিখতে হবে। তাহলে এই গেল আমাদের ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, ঠিক আছে। এরপর আসি ইথিলিনের পলিমারাইজেশন, ঠিক আছে, ইথিলিনের পলিমারাইজেশন, এটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, ইথিলিনের পলিমারাইজেশন। ইথিলিনের পলিমেরাইজেশন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে প্রথমে জানতে হবে পলিমেরাইজেশন ব্যাপারটা কী। পলিমেরাইজেশন মানে হচ্ছে কি, পলি মানে অনেক,
পলি একটা ইংরেজি টার্ম, যেটা হচ্ছে অনেক। ঠিক আছে, মানে কী হয় এখানে পলিমারাইজেশনের ক্ষেত্রে কী হয়, অনেকগুলো মনোমার, ঠিক আছে, অনেকগুলো মনোমার পরস্পর যুক্ত হয়ে কি করে একটা বৃহৎ শৃঙ্খলযুক্ত একটা কী করে একটা দীর্ঘ শৃঙ্খলযুক্ত একটা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট একটা যৌগ তৈরি করে। সেগুলোকে বলা হচ্ছে কি পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে সংজ্ঞাটা যদি বলে পলিমারাইজেশন বিক্রিয়া কী, তাহলে কী লিখবে, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় মনোমার মানে কি, মনোমার হচ্ছে ক্ষুদ্র এবং সরল, ঠিক আছে, অণু, ক্ষুদ্র এবং সরল অণু। যেমন ধরো এখানে ইথেন দেওয়া আছে, ইথিলিন দেওয়া আছে, CH2 দেওয়া আছে। এটা হচ্ছে কি এর গঠনটা সরল, ঠিক আছে, সরল এবং ক্ষুদ্র, এইটা হচ্ছে মনোমার। ঠিক আছে, এইটাকে যখন অসংখ্য এই মনোমারগুলো যুক্ত হয়ে যখন একটা দীর্ঘ শৃঙ্খলযুক্ত একটা বৃহৎ একটা চেন বিশিষ্ট একটা বৃহৎ আণবিক গুরুত্ব বিশিষ্ট একটা যৌগ তৈরি করবে, তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া আমরা জানবো। ঠিক আছে, তাহলে পলিমারাইজেশন বিক্রিয়া কি তোমরা বুঝতে পারলে? হ্যাঁ, পলিমারাইজেশন মানে হচ্ছে কি একটা অসংখ্য মনোমার পরস্পর যুক্ত হয়ে একটা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট দীর্ঘ একটা, ঠিক আছে, অণু গঠন করবে, সেটাকে বলা হচ্ছে কি পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে এরপরে আসি ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। তাহলে ইথিলিনের পলিমারাইজেশন কী হয়, ইথিলিন নিতে হয়। ইথিলিন মানে হচ্ছে কি দেখো CH2 এটা হচ্ছে ইথিলিন। ঠিক আছে, তাহলে পলিমারাইজেশনে কী হয়, এটা হচ্ছে মনোমার। তাহলে মনোমারগুলো কী হচ্ছে, এটা হচ্ছে মনোমার। তাহলে এই ইথিলিন কী করে, এরা যুক্ত হয়ে এর অসংখ্য ইথিলিন মানে n সংখ্যক ইথিলিন নেওয়া হলো, n সংখ্যক ইথিলিন পরস্পর যুক্ত হয়ে কী করবে একটা পলিমার তৈরি করবে। পলিমার তৈরি কী করবে, CH2, ঠিক আছে, এরকম তৈরি করবে, দিয়ে হোল লাইন তৈরি করবে। এটা হচ্ছে পলিমার। ঠিক আছে, এটাই পলিমার। ঠিক আছে, এটা হচ্ছে কি পলিইথিলিন বলা হয়, যেহেতু এটা হচ্ছে ইথিলিন। ঠিক আছে, এটা হচ্ছে ইথিলিন, তাই এটা হচ্ছে কি পলিইথিলিন। পলিমারাইজেশন হচ্ছে পলিটি যোগ করে দেবো, পলিথিন বা পলিইথিলিন, পলিইথিলিন। ঠিক আছে, পলিইথিলিন, এটা হচ্ছে পলিইথিলিন বা পলিথিন। ধরো হচ্ছে পলিথিন, দেখো প্লাস্টিক, সেগুলো হচ্ছে কি সব পলিমার। ঠিক আছে, পলিইথিলিন। তাহলে এক্ষেত্রে যে এই যে নেওয়া হলো, এক্ষেত্রে যেটা নেওয়া হলো, এটা এই মনোমার যে ইথিলিনটা নেওয়া হলো, এই ইথিলিনটা এমনি এমনি এটা হয়ে যায় না, এর জন্য রিয়াকশানের কন্ডিশন আছে। ঠিক আছে, বিক্রিয়া শর্তটা কী, তাহলে বিক্রিয়া শর্তটা হচ্ছে কি, যে ইথিলিনটা কি, এই যে ইথিলিনটা অ্যাকচুয়ালি কি গ্যাসীয়। এই যে ইথিলিন আছে না, এটা হচ্ছে ইথিলিনটা হচ্ছে কি সাধারণ অবস্থা হচ্ছে কি ভৌত অবস্থা মানে সাধারণ উষ্ণতা হচ্ছে কি গ্যাসীয়। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে গ্যাসীয় অবস্থা যেটা আছে, তাহলে এটাকে প্রথমে আমাদের কী করতে হয়, 1500 থেকে প্রায় 2000, ঠিক আছে, এত এটিএম চাপ দিতে হয়। এত এটিএম চাপ প্রথমে কি তরল করতে হয়, তরল ইথিলিন করতে হয়। চাপ দিলে কি, যে কোনো গ্যাসকে চাপ দিলে কী হবে, যে কোনো গ্যাসকে উচ্চ যখন চাপ দিবে, সেটা কী হয়ে যাবে, তরল হয়ে যাবে। ঠিক আছে, তরল ইথিলিনে পরিণত করতে হবে প্রথমে। তাহলে এই তরল ইথিলিনে পরিণত করার পর, এই যে তরল ইথিলিন যেটা হলো, এর সঙ্গে কিছু অনুঘটক লাগে। ঠিক আছে, অনুঘটক ছাড়া কিন্তু হয় না। কী কী অনুঘটক লাগে, অনুঘটক হিসেবে লাগে তোমার হচ্ছে কি ক্রোমিয়াম অক্সাইড দিতে পারো। ঠিক আছে, ক্রোমিয়াম অক্সাইড দিতে পারো, বা অজৈব পারক্সাইড। ঠিক আছে, অজৈব পারক্সাইড হচ্ছে কি বা পারক্সাইড যেটা বলা হচ্ছে পারক্সাইড। এই পারক্সাইড কি অজৈব পারক্সাইড, মানে H2O2 নয়, H2O2 জৈব, অজৈব পারক্সাইড দিলে হবে না, জৈব পারক্সাইড দিতে হবে। ঠিক আছে, জৈব পারক্সাইড দিতে হবে, H2O2 দিলে হবে না। H2O2 কি অজৈব পারক্সাইড। ঠিক আছে, জৈব পারক্সাইড তোমার হচ্ছে জৈব পারক্সাইড হচ্ছে কি ডাইবেনজোইল। হ্যাঁ, ডাইবেনজোইল তোমার হচ্ছে কি ডাইবেনজোইল পারক্সাইড। ঠিক আছে, ডাইবেনজোইল পারক্সাইড, সেটা হচ্ছে একটা সেটা হচ্ছে জৈব পারক্সাইড, ডাইবেনজোইল পারক্সাইড। ঠিক আছে, তা সেরকম জৈব পারক্সাইড ইউজ করতে পারো অনুঘটক হিসাবে,
বা তুমি আর কি ইউজ করতে পারো, সামান্য পরিমাণে অল্প পরিমাণে অক্সিজেনটাও ইউজ করতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। যে কোনো একটা অনুঘটক তোমরা ইউজ করতে পারো, অক্সিজেন অথবা ক্রোমিক, এই যে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3, অথবা কোনো জৈব পারক্সাইড, এগুলো তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এরপর ইউজ করার পর তুমি মোটামুটি 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 150 থেকে 200 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলেই কী হয়ে যাবে, সেটা তোমার এখান থেকে পলিমার তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী কী লাগছে, তাহলে উপরে রিয়াকশানের কন্ডিশনগুলো লিখছি, মানে 1500 থেকে 2000 ATM চাপ, যে কোনো একটা আমি নিচ্ছি, Cr2O3 ধরো অনুঘটক নিলাম, এটা হচ্ছে অনুঘটক, প্লাস কি নিচ্ছি, আর কি নিচ্ছি, তোমার হচ্ছে কি তাপ নিচ্ছি, মানে 150 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করছি। তাহলে এই প্রথমে এই যে ইথিলিন ছিল সেটাকে আমরা প্রথমে কী করবো, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1500 থেকে 2000 ATM চাপে, 2000 ATM চাপে সেটা কী করবো, প্রথমে আমরা সেটা তরলে পরিণত করব। তরলে পরিণত করার পর যে কোনো একটা অনুঘটক নেবো, ক্রোমিয়াম অক্সাইড বা তোমার হচ্ছে কি যে কোনো জৈব পারক্সাইড, ডাইবেনজোইল পারক্সাইড, তারপর বা তোমার হচ্ছে কি হাইড্রোজেন পারক্সাইড নিলে হবে না, কারণ কি এটা হচ্ছে অজৈব পারক্সাইড, অজৈব পারক্সাইড নিলে হবে না, বা সামান্য পরিমাণ অক্সিজেন আমরা ইউজ করতে পারি অনুঘটক হিসাবে। এবার এটা অনুঘটক দেওয়ার পর আমরা এটাকে কী করবো, 150 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করবো। উত্তপ্ত করলেই কিছুক্ষণ পরে কী হবে, একটা পলিমার তৈরি হবে। এটা পলিমারটা কি পলিইথিলিন বলা হয়। এটা কি, এটা সাদা একটা কঠিন পদার্থ, সাদা কঠিন পদার্থ। ঠিক আছে, সাদা কঠিন পদার্থ। তাহলে এই গেল ইথিলিনের পলিমারাইজেশন। ঠিক আছে, তাহলে এখানে ইথিলিন এবং পলিইথিনের মধ্যে একটা যথেষ্ট পার্থক্য আছে, তোমরা বুঝতেই পারছো, পলিইথিন আর ইথিলিন এক জিনিস নয়। তাহলে এই পার্থক্যটা আমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ইথিলিন এবং পলিইথিনের মধ্যে পার্থক্য, ইথিলিন ও পলিইথিলিনের মধ্যে পার্থক্য, ইথিলিন এবং পলিইথিনের মধ্যে পার্থক্য। তাহলে দেখো একদিকে লিখছি ইথিলিন, আরেকদিকে লিখছি পলিইথিলিন, পলিইথিলিন। ঠিক আছে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দেখো তাহলে ইথিলিনটা প্রথমে কি বললাম, ইথিলিন হচ্ছে কি একটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এটা একটা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় যৌগ। ঠিক আছে, সাধারণ তাপমাত্রায় এটা গ্যাসীয় অবস্থায় থাকে। আর পলিথিনটা কি একটা প্লাস্টিক, যেটা তোমার কি ওটা হচ্ছে কঠিন, একটা কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থ। দু হচ্ছে কি এর মোলার ভর কত, মোলার ভর মানে 1 মোল ইথিলিনের ভর কত। ইথিলিন কী ছিল, C2H4। তাহলে দেখো এখানে কত হচ্ছে 12 2 প্লাস 4 গুণিত 1 কত হচ্ছে 24 প্লাস 4 তোমার হচ্ছে কি 28। মোলার ভর কত 28, মোলার ভর হচ্ছে 28 গ্রাম পার মোল। ঠিক আছে, আর এর মোলার ভর অনেক, ঠিক আছে, অনেক অনেক। ঠিক আছে, এরপর মোলার ভর হচ্ছে অনেক। এর মোলার ভর মোলার ভর হচ্ছে মোলার ভর অনেক হয়, বৃহৎ হয়, কারণ কি এন সংখ্যক আছে। ঠিক আছে, এন সংখ্যক ইথিলিনে গঠিত, কী হয় এদিকে এন সংখ্যক যদি মনে করো, এন সংখ্যক নিয়ে এন ইন্টু 28 গ্রাম পার মোল,
যেখানে n সমান কী হয় গ্রেটার দেন 1000, বুঝে গেলো? 1000টা তোমার হচ্ছে কি 1000-এরও বেশি অতগুলো ইথিলিন নিয়ে একটা পলিথিন তৈরি হয়, ঠিক আছে? মিনিমাম 1000, আরও 1000 চেয়ে অনেক বেশি হয়। তাহলে বুঝতে পারছো কত মোলার ভর। এবার হচ্ছে কি মোলার আয়তন, ধরি মোলার আয়তন, মোলার আয়তন কত? মোলার আয়তন মানে কি 1 মোল কোনো গ্যাসের আয়তন। তোমরা আগে যে প্রত্যেকেই জানো 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, ঠিক আছে? যেহেতু পলিথিনটা কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থে কী হয় মোলার আয়তন হয় না। পদার্থের কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন হয় না। মোলার আয়তন হয় না, হয়েছে? কঠিন পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন হয় না। তাহলে এখানে যে মোলার আয়তন বলেছিলাম 22.4 লিটার, ঠিক আছে? এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, 1 মোল কোনো গ্যাসে এসটিপিতে 1 মোল গ্যাসের, ঠিক আছে, যে এসটিপিতে, ঠিক আছে, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। কিন্তু পলিথিন যে কঠিন পদার্থ, তা কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এরকম আয়তন নির্দিষ্ট কোনো আয়তন হয় না, এই 22.4 লিটার এরকম হয় না, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের ইথিলিন এবং পলিথিনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে এরপর আসি আমরা এই ইথিলিনের আরেকটা বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, সেটা কি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। ইথিলিনে কি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, ইথিলিনের সঙ্গে ব্রোমিন Br2 এর দ্রুত বিক্রিয়া। ঠিক আছে? ইথিলিনের সঙ্গে ব্রোমিনের দ্রুত বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কী করতে হয় আমাদেরকে, যে ব্রোমিন যেটা আছে ব্রোমিনটাকে আমাদের কী করতে হয়, এই যে ব্রোমিন যে আছে এটাকে আমাদের কী করতে হয়, কোনো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আর কোনো বা ক্লোরোফর্ম CHCl3 এই দ্রাবকে দ্রবীভূত করতে হয়, ঠিক আছে? দ্রবীভূত করে তার মধ্যে কী করতে হয়, ইথিলিন কী করতে হয়, এই CH2 ইথিলিন গ্যাস চালনা করতে হয়। চালনা করলে কী হয়ে যাবে, বিক্রিয়া করে কী উৎপন্ন হয়, দেখো ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়। তাহলে দেখো লিখছি, তাহলে কী হয় বিক্রিয়াটা, CH2 তার সঙ্গে কী আছে ব্রোমিন নেওয়া হয়েছে। ব্রোমিনটা কিসে নিতে হয়, কোনো CCl4 নিলাম, কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত হয়, দ্রাবক, ঠিক আছে? এই দ্রাবকে এটাকে দ্রবীভূত করে Br2টাকে, ঠিক আছে? তাহলে এই দ্রবীভূত করার পর সেটা কী করতে হয়, এই তার মধ্যে ইথিলিন গ্যাস রান্না করতে হয়। তাহলে কী উৎপন্ন হবে, CH2 উৎপন্ন হয়। আর কী হয়, ব্রোমিন, এই যে ব্রোমিন যেটা আছে সেটা এবার যুক্ত হয়ে যায়। এক্ষেত্রে কী হয়, এই যে ব্রোমিন যেটা আছে Br কী হয়, এই ব্রোমিনটা এর সঙ্গে যুক্ত হয়ে যায়, এই ব্রোমিনটা এর সঙ্গে যুক্ত হয়, আর মাঝে যে বন্ডটা আছে সেটা হচ্ছে কী হয়ে ভেঙে যায়, ঠিক আছে? দিয়ে উৎপন্ন এটা তার নাম কি, ইথিলিন ডাইব্রোমাইড। বা এর আরেক নাম আছে, দেখো এটা যদি 1 নম্বর ধরো কার্বন, 2 নম্বর ধরো 1,1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে? 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে? 1,2 ডাইব্রোমো ইথেন বললেও হবে নাম, এটাই ইপ্যাক নাম বা ইথিলিন ডাইব্রোমাইড। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই তোমার Br2 এবং এই CCl4 এই দ্রবণটার বর্ণ হচ্ছে কি হয়, লাল বর্ণ, ঠিক আছে? লাল বর্ণ, এই কালারটা হচ্ছে লাল বর্ণ, ঠিক আছে? কারণ ব্রোমিনটা এমনি লাল হয়। তাহলে এই Br2 এবং Br2কে যখন তুমি CCl4 বা তোমার ক্লোরোফর্মে দ্রবীভূত করবে, ওই দ্রবণটার বর্ণ হয় লাল বর্ণ। তাই এই লাল বর্ণের দ্রবণে তুমি যখনই ইথিলিন গ্যাসকে চালনা করবে, দিয়ে কী হয়ে যাবে, বর্ণহীন হয়ে যায়, যখন এই পোড়াটা উৎপন্ন করে, এইটা হচ্ছে কি বর্ণহীন,
এটা হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া করার পর লাল বর্ণটা কী হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই তোমার এই যেটা ছিল এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে তুমি এই Br2CCl4 যখন দেবে তাহলে কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, কালারটা কী হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কীভাবে চিনব, অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার উপায় হচ্ছে এই রিয়াকশানটা। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার উপায় হচ্ছে এই রিয়াকশানটা। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনো যৌগ অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে না হাইড্রোকার্বন নেই, সেটা জানার জন্য কি করতে হবে আমাদেরকে, সেই যৌগটাকে Br2CCl4 দ্রবণে চালনা করতে হবে। যদি সেটা লাল বর্ণটা যদি তোমার বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝবো সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে তার মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। তাহলে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কী হয়ে যায়, লাল বর্ণটা কী হয়ে যায়, রিঅ্যাক্ট করে কী হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। কারণ কি এখানে এই যৌগটাও তৈরি করে। ঠিক আছে, আর যদি কোনো অ্যালকেন থাকে, সম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই Br2CCl4 বিক্রিয়া করে না। ঠিক আছে, তাহলে আমি দেখো লিখে দিচ্ছি এখানে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা তোমার ধরো অ্যালকেনের সঙ্গে কিন্তু Br2CCl4 বা C4 কোনো রিয়াকশান করে না। ঠিক আছে, তাহলে এই যে এটা যেমন লাল বর্ণ ছিল, এটা তোমার লাল বর্ণ ছিল, এই লাল বর্ণের কোনো পরিবর্তন হবে না মানে কোনো রিয়াকশান করেনি। ঠিক আছে, আর যদি লাল বর্ণের পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে যৌগটা নিয়েছিলাম সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের মধ্যে ছিল। ঠিক আছে, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার একমাত্র উপায় হচ্ছে কি এরকমটা, এই রিয়াকশানটা মানে Br2CCl4 সঙ্গে তাকে বিক্রিয়া করাতে হবে। ঠিক আছে, যদি লাল বর্ণটা তোমার হচ্ছে অন্তরিত হয়ে যায়, মানে বিলীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি অন্তরিত না হয়, বর্ণহীন না হয়, লাল বর্ণই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল, অ্যালকেন ছিল। ঠিক আছে, তাহলে এই গেল ইথিলিনের বিক্রিয়া। এরপর আসবো কি অ্যাসিটিলিনের বিক্রিয়া। এরপর অ্যাসিটিলিনের বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিটিলিন, এবার হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের বিক্রিয়া, তাহলে এই যে আগে যেটা বললাম, হ্যাঁ, পরীক্ষার সময় কীরকম টাইপের কোশ্চেন আসে, ধরো দিয়ে দিল কী হবে, বলল যে Br2 মানে ব্রোমিন CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত ব্রোমিনে তোমার ইথিলিন গ্যাস চালনা করা হলো, তাহলে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো, এরকম দিতে পারে। অথবা এরকম দিয়ে দিল যে কি হবে লেখো, দিল কি Br2CCl4 প্লাস CH2 ডবল বন্ড CH2 বা বিক্রিয়াটা পূর্ণ করো, এরকম কোশ্চেন দিতে পারে। এর মাধ্যমে অনেকবার এসছে এরকম কোশ্চেন, অনেকবার এসছে। তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ করো, তাহলে তোমার এখানে কী প্রোডাক্টটা হবে সেটা তোমার লিখতে হবে। তাহলে বুঝতে পারছো এখানে Br2CCl4 দেওয়া আছে মানে কী উৎপন্ন হয়ে যাবে, 1,2 ডাইব্রোমো ইথেন বা ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়। ঠিক আছে, লিখতে হবে এবং লাল বর্ণ এটা বর্ণহীন হয়ে যাচ্ছে, এটা বলে দেবে। তাহলে এই গেল আমাদের ইথিলিনের বিক্রিয়া। এবার অ্যাসিটিলিনের বিক্রিয়া আসি। অ্যাসিটিলিন হচ্ছে কি, এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা এক প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ কি এইটা কি সি ট্রিপল বন্ড সি থাকে এবং ঘটনটা অ্যাসিটিলিনে এখানে দুটো বন্ধন আছে, তিনটে বন্ধন আছে, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
অ্যাসিডিলিনের তোমার সাধারণ বা এটা হচ্ছে কি একটা অ্যালকাইন, ঠিক আছে, অ্যাসিডিলিন মানে অ্যালকাইন, আগেও পড়েছি আর বলছি, অ্যালকাইন, এটার সাধারণ সংকেত কি CnH2n-2, ঠিক আছে। তাহলে এরপর আসি মূল বিক্রিয়াগুলোতে। তাহলে প্রথমেই আসি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, প্রথমে আসি কি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে অ্যাসিডিলিন মানে হচ্ছে কি অ্যাসিডিলিনের সঙ্গে, বা একে বলা হয় ইথাইনও বলা হয় অনেক সময়, ইথাইন, ইথাইনও বলা হয়, ঠিক আছে, ইথাইনও বলা হয়। তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে অ্যাসিটিলিন, তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে কার বিক্রিয়া, হাইড্রোজেনের যুত বিক্রিয়া, এটাও যুত বিক্রিয়া করে। মেনলি তোমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলো সবই যুত বিক্রিয়া, ঠিক আছে, অ্যাসিটিলিন এবং ইথিলিনের, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া। তাহলে এক্ষেত্রেও তাই আগের মতনই, ইথিলিনের মতনই তোমার অনুঘটক নিতে হবে, অনুঘটক ছাড়া এমনি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে না। অনুঘটক হিসেবে আমরা কী কী নেব, অনুঘটক হিসেবে কী কী নেব, প্লাটিনাম নিতে পারি, প্যালাডিয়াম, পিডি নিতে পারি, বা র্যানি নিকেল, এগুলো নিলে কি হবে, এদের উপস্থিতিতে কী হয়, স্থিতিতে সাধারণ উষ্ণতায় হয়ে যায় রিয়াকশানটা, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে যায়, সাধারণ উষ্ণতাতেই হয়, সাধারণত রিয়াকশানটা হয়ে যায়। আর যদি মনে করো সাধারণ নিকেল, এটা হচ্ছে এ দিলাম আর বি দিলাম, আর যদি মনে করো সাধারণ নিকেল চূর্ণ নাও, সাধারণ নিকেল চূর্ণ অনুঘটক নাও, তাহলে সেক্ষেত্রে কী হয়, 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করতে হবে, ঠিক আছে, এটা তোমাকে দিতে হবে, তবে রিয়াকশানটা করবে। তাহলে দেখো রিয়াকশানটা, তাহলে লেখা লিখছি, তাহলে কী ছিল, অ্যাসিডিলিন ছিল, মানে HC, অ্যাসিড মানে সি, এটা হবে, প্লাস কী হচ্ছে, এটা কী লাগবে, হাইড্রোজেন লাগবে, ধরো দিলাম, কী দিলাম, পিডি দিলাম, পিডি দিলে আর টেম্পারেচার দিচ্ছি না, তাহলে কী উৎপন্ন হবে এখানে, এটাও হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, এখানে যুক্ত হবে, এখানে যুক্ত হবে, তাহলে প্রথম ধাপে কী উৎপন্ন হবে, CH, এটা উৎপন্ন হলো। আরেকটা ধাপে, আবার ধাপে কী উৎপন্ন হবে, নেক্সট ধাপে আবার হাইড্রোজেন লাগবে, ঠিক আছে, এই অনুঘটকটা উপস্থিতি হবে, তাহলে কী উৎপন্ন হবে, নেক্সট ধাপে আবার হাইড্রোজেন যুক্ত হবে এর সঙ্গে, তাহলে কী উৎপন্ন হবে, তাহলে এর সঙ্গে উৎপন্ন হবে CH, একটা H, মানে এইটা মানে হচ্ছে কি CH3 অ্যালকেন তৈরি হয়ে গেল, মানে ইথেন তৈরি হলো, এটা ইথেন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এক অণু কী করছে, এক অণু অ্যাসিডিলিন 2 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, বা 1 মোল তোমার অ্যাসিডিলিন 2 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে একটা অনুঘটকের উপস্থিতিতে। পিডি নিতে পারো, প্লাটিনাম নিতে পারো, হ্যাঁ, রানি নিকেল নিতে পারো, বা তুমি যদি মানে সাধারণ নিকেল চূর্ণ নাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, 160 ডিগ্রি টেম্পারেচার দিতে হবে। তাহলে কী হবে, প্রথম স্টেপে উৎপন্ন হবে ইথিলিন তৈরি হবে, এটা হচ্ছে ইথিলিন, প্রথম স্টেপে এটা হচ্ছে ইথিলিন, আর সবশেষে কী তৈরি হবে, ইথেন, ঠিক আছে। ইথিলিনটা আবার পরবর্তীকালে আবার বিজারিত হবে ইথিলিন। দেখো এগুলো সব কিছু বিজারণ, ঠিক আছে। হাইড্রোজেন যুক্ত মানে কি, হাইড্রোজেন যুক্ত মানে হচ্ছে কি বিজারণ, আগেরটাও তাই, যেটা ইথিলিনের সঙ্গে করেছিলাম সেটাও তাই, হাইড্রোজেন যুক্ত মানে বিজারণ বিক্রিয়া, মানে কি বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, বিজারণ বিক্রিয়া। হাইড্রোজেন যুক্ত মানে বিজারণ, আর অক্সিজেন যুক্ত মানে জারণ, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিডিলিনের যুত বিক্রিয়া, ঠিক আছে। এরপর আসবো আমরা
এক্ষেত্রে তাহলে কী লাগছে, 1 মোল বা 1 মোল বা 1 অণু অ্যাসিডের সঙ্গে 2 মোল বা 2 অণু তোমার কী লাগছে, তোমার হাইড্রোজেন লাগছে। ঠিক আছে, এরপর আসবো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। তাহলে এখানে আরেকটা দেখো, এখান থেকে তোমার অ্যাসিডিলিন থেকে তোমার ইথেন তৈরি হচ্ছে। বা তোমাদের পরীক্ষার সময় কীরকম কোশ্চেনটা আসবে, কোশ্চেনটা দিতে পারে যে এরকম দিয়ে আছে, হাইড্রোজেন দিয়ে দেওয়া আছে বা প্লাটিনাম দিতে হলো, কি উৎপন্ন হবে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। বা বলতে পারে অ্যাসিডিনের সঙ্গে প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে বা কোনো অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় লেখো। ঠিক আছে, তাহলে তোমাকে লিখতে হবে, পুরো কথাই লিখতে হবে প্রথমে, যে হাইড্রোজেনের সঙ্গে তোমার হচ্ছে 1 মোল অ্যাসিডিলিন 2 মোল হাইড্রোজেনের সঙ্গে অনুঘটক এর উপস্থিতিতে বিক্রিয়া করে কী করে, প্রথম ধাপে কী করে ইথিলিন তৈরি করে, পরবর্তী ধাপে আবার কী করে বিজারিত হয়ে আবার কী করছে, ইথেন তৈরি করছে, মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করছে, দিয়ে রিয়াকশানে রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখান থেকে তৈরি হচ্ছে, দেখো এখান থেকে অ্যাসিডিলিন থেকে কী তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে, মানে এখান থেকে ইথেন তৈরি হচ্ছে। কিন্তু এইটা আমরা কিন্তু পাই না। ঠিক আছে, মানে ইথিলিনটা আমরা পাই না, ইথিলিনটা পরবর্তীকালে বিজারিত হয়ে যায় কি ইথাইন হয়ে যায়। তাহলে আমাদেরকে তাহলে আমরা কি কখনোই এই অ্যাসিডিলিন থেকে ইথিলিন পাবো না? অবশ্যই পাবো। তা সেক্ষেত্রে অনুঘটকটা আলাদা ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে কী অনুঘটক ব্যবহার করতে হবে, লিন্ডলার ক্যাটালিস্ট বা, ঠিক আছে, লিন্ডলার অনুঘটক আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে তুমি যেটা করলে, এখান থেকে তুমি কি পাচ্ছ, ইথেন পাচ্ছ, ইথেন পাচ্ছ। তাহলে আবার কি অ্যাসিটিলিন থেকে তুমি এইটা কী করে পাবে, মানে এটা হচ্ছে ইথিন বা ইথিলিন। ঠিক আছে, তুমি যদি এইটা ইউজ করো তুমি ইথেন পাবে, কখনোই ইথিন পাবে না। ঠিক আছে, তাহলে ইথিন পেতে গেলে আমাদেরকে অন্য অনুঘটক ব্যবহার করতে হবে। সেই অনুঘটকটার নাম হচ্ছে কি, লিন্ডলার ক্যাটালিস্ট। ঠিক আছে, লিন্ডলার ক্যাটালিস্ট বা অনুঘটক। ঠিক আছে, লিন্ডলার ক্যাটালিস্ট বা অনুঘটক ব্যাপারটা কি, তাহলে লিন্ডলার অনুঘটকটা কি, এটা কি করে, অ্যাসিডিলিন থেকে কী করে, এটা কি করে, এটা করে দেখো লিখে দিচ্ছি এখানটায়। এ কী করে, অ্যাসিটিলিন থেকে কী তৈরি করে, ইথিলিন বা ইথিলিন তৈরি করে। তাহলে তুমি লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করতে হবে। যদি বলে অ্যাসিটিলিন থেকে তুমি ইথেন কীভাবে তৈরি করবে, ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমার কী, তখন অনেক সময় কোশ্চেনটা এরকম দিতে পারে, যে এরকম কোশ্চেনটা দিতে পারে, CH এখান থেকে CH3 কীভাবে তৈরি করবে, তারপরে তোমাকে বিক্রিয়ক করে লিখতে হবে এবং তোমার অনুঘটকটাও লিখতে হবে। ঠিক আছে, এবং কন্ডিশন লিখতে হবে। যদি সাধারণ চূর্ণ ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমার 160 বলে দিতে হবে। ঠিক আছে, এরকম দিতে পারে, বা এখান থেকে এরকম দিয়ে দিল HC, বা এরকম দিয়ে দিল, এখান থেকে কীভাবে তৈরি করবে, বা HC≡CH, এখান থেকে তুমি CH2 কীভাবে তৈরি করবে। ঠিক আছে, এটাই আমি এখানে বলছি। তাহলে অ্যাসিডিলিন থেকে ইথিলিন কীভাবে তৈরি করবে, তাহলে লিন্ডলার অনুঘটক ইউজ করতে হবে। লিন্ডলার অনুঘটক মানে কি, এখানে কি করতে হয়, লিন্ডলার অনুঘটকটা লিখেছি দেখো, এখানে একটা কোশ্চেন লিখে দিচ্ছি। লিন্ডলার অনুঘটক হচ্ছে কি, লেড অ্যাসিটেট। ঠিক আছে, এটা হচ্ছে কুইনোলিনের উপস্থিতিতে ঠিক আছে, লেড অ্যাসিটেট দ্বারা অংশত নিষ্ক্রিয় করা, পুরো ব্যাপারটা আমি বলছি, অংশত নিষ্ক্রিয় করা মানে কি, আংশিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ঠিক আছে, অংশত নিষ্ক্রিয় করা
ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এর ওপর বিধৃত প্যালাডিয়াম মানে পিডি প্যালাডিয়াম, ঠিক আছে, সূক্ষ্ম চূর্ণকে বলা হচ্ছে কি সূক্ষ্ম চূর্ণ কি বলা হয়? লিন্ডলার ক্যাটালিস্ট বলা হয়, অনুঘটক বলে। তাহলে এখানে দেখো আগে যেটা বললাম, এখানে দেখো এখানে এই তোমার আগে যেটা দেখালাম, এই যে যেটা নেওয়া হয়েছিল প্যালাডিয়াম নিয়েছিলাম, ঠিক আছে, এই যে প্যালাডিয়ামটা যেটা নিয়েছিলাম, এই যে প্যালাডিয়ামটা যদি ইউজ করছিলাম, প্যালাডিয়ামটা ইউজ করলে কি হচ্ছে, অ্যাসিটিলিনকে পুরোপুরিভাবে ইথেনে ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে, ইথিলিন কিন্তু থাকবে না। প্যালাডিয়াম শুধু যখন ইউজ করবে, শুধু প্যালাডিয়াম ইউজ করলে অ্যাসিটিলিনকে পুরোপুরিভাবে ইথেনে ট্রান্সফার করবে, ইথিলিন কিন্তু উৎপন্ন হবে না, ঠিক আছে। যে ইথিলিনগুলো উৎপন্ন হবে সেগুলো আবার পুনরায় বিজারিত হয়ে ইথেন উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে শুধু ইথিলিন পেতে গেলে কী করতে হবে, তাহলে প্যালাডিয়ামের যে অনুঘটকের যে তার কাজটা সেটা কমাতে হবে, এমনভাবে কমাতে হবে যাতে ওই লাস্টের স্টেপটা অর্থাৎ কি ইথিলিন থেকে ইথেনটা যাতে না হয়, ঠিক আছে, এই যে ইথিলিন থেকে এই ইথেন এই স্টেপটা যাতে না হয়, ঠিক আছে। তাহলে এর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি মানে বা অনুঘটকের যে কাজটা, ঠিক আছে, খুব বেশি। তাহলে এই অনুঘটকের কাজটা যদি আমরা কমিয়ে দিই তাহলে কী হবে, এই ইথিলিনটা পরবর্তীকালে এই ইথেনে আর বিয়োজিত হবে না, ইথেনে আর বিচারিত হবে না, ঠিক আছে, এইখানেই থেমে যাবে। তাহলে সেই থেমে যাওয়ার জন্য সেই অ্যাক্টিভিটিটা কমানোর জন্য কী করতে হবে, নিষ্ক্রিয় করার জন্য কী করতে হয়, আমাদেরকে কুইনোলিনের উপস্থিতি নিতে হয় এবং লেড অ্যাসিডেট নিতে হয়। তাহলে লেড অ্যাসিডেট মানে কি, এখানে লেড অ্যাসিডটা কি, এই লেড যে অ্যাসিডেট নেওয়া হয়েছে অ্যাসিডেট এটা হচ্ছে কি অনুঘটক 20, মানে অনুঘটক 20 মানে হচ্ছে কি এই লেড অ্যাসিডেটটা এখানে যে অনুঘটক যেটা আছে, মেন অনুঘটক যেটা আছে পিডিটা, তার এটা ক্ষমতাটা কমিয়ে দেয়। অনুঘটক 20 মানে কিসে, তার ক্ষমতাটা কমিয়ে দেয়। এই লেড অ্যাসিডটা কী করে, এই পিডির যে অনুঘটক যে কার্যকারিতা সেটা কমিয়ে দেয়, ঠিক আছে, যাতে ওই লাস্টের স্টেপটা মানে ইথিলিন থেকে ইথেনটা যাতে না হয়, ঠিক আছে। আর এখানে দেখো বিধৃত করা আছে মানে কি, মানে ডিপোজিটেড মানে হচ্ছে কি এই যে প্যালাডিয়ামের যে সূক্ষ্ম চূর্ণগুলো আছে এটা ক্যালসিয়াম কার্বনেটের উপরে ডিপোজিট করে থাকে, মানে ছড়িয়ে দেওয়ার মধ্যে ছড়িয়ে দিতে থাকে, ঠিক আছে। যে তার সঙ্গে কী নিতে হয়, কুইনোলিন নিতে হয় আর কী নিতে হয়, লেড অ্যাসিডেট নিতে হয়। তাহলে লিন্ডার অনুঘটকে অ্যাকচুয়ালি 3টে স্টেপ আছে, দেখো একটু বলছি ডিটেলসে। লিন্ডার অনুঘটকে কী নিতে হয়, যে প্যালাডিয়াম যেটা নিয়েছি এটা সূক্ষ্ম চূর্ণটা, সেটা কি করা হয়, এটা কিসের উপর বিধৃত করা থাকে, মানে ডিপোজিট করা হয় কিসের উপরে, বিধৃত করা থাকে কিসের ওপরে, আমরা নিতে পারি ক্যালসিয়াম কার্বনেট নিতে পারি অথবা নিতে পারি বেরিয়াম সালফেট নিতে পারি। অনেক বই দেখবে বেরিয়াম সালফেট লেখা আছে, ভুল নয় কিন্তু, ঠিক আছে। মানে এই যে প্যালাডিয়াম যে সূক্ষ্ম চূর্ণগুলো আছে, এই সূক্ষ্ম চূর্ণটা আমাদের কী করতে হয়, এই সূক্ষ্ম চূর্ণটা একটা ক্যালসিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেটের মধ্যে নিতে হয়, ঠিক আছে। এবার এর সঙ্গে কী করতে হয়, এর সঙ্গে যোগ করতে হয় কি অনুঘটক 20 যোগ করতে হয়, অনুঘটক 20 মানে যেটা কি করে ওই এটা হচ্ছে মেন অনুঘটক এর কার্যক্ষমতাটা কমাতে পারে যাতে। তাহলে এই অনুঘটক 20 হিসেবে কী নিতে পারি, আমরা নিতে পারি হচ্ছে কুইনোলিন নিতে পারি, হ্যাঁ কুইনোলিন নিতে পারি অথবা কি নিতে পারি, হ্যাঁ লেড অ্যাসিডেট নিতে পারি বা অ্যাসিডেট যে কোনো একটা লবণ নিতে পারি, লেড অ্যাসিডেট নিতে পারি, লেড অ্যাসিডেট নিতে পারি অথবা কি নিতে পারি, সালফার নিতে পারি, ঠিক আছে, সালফার নিতে পারি। তাহলে এই অনুঘটক 20 নিতে পারি, ঠিক আছে। তাহলে এ কী করে, অনুঘটক 20টা করে কী করে, এই প্যালাডিয়ামের অনুঘটকের কার্যক্ষমতাটা কমিয়ে দেয়, যাতে কী করে, যাতে ওই দ্রুত বিজারণটা না করতে পারে, মানে ইথিলিন থেকে ইথেনে আর রূপান্তরিত করতে না পারে, ঠিক আছে। এ কী করে, যখনই অনুঘটক 20 দিয়ে দেবে কী করবে, এই রিয়াকশানটা কী হয়ে যায়, দেখো লিখে দিচ্ছি,
তাহলে এখানে কী আছে, এইচ আছে, এটা হচ্ছে অ্যাসিটিলিন লিখছি। তাহলে অ্যাসিটিলিন এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, ঠিক আছে। এর সঙ্গে কী দিচ্ছি, হাইড্রোজেন দিচ্ছি, বিজারণ করছি, যেমন কি পিডি হয়েছে। পিডি কী করছি, পিডি লেড অ্যাসিডেট নিচ্ছি, একটা লেড অ্যাসিডেট বা একটা ক্যালসিয়াম কার্বনেট নিলাম CaCO3, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার কি লেড অ্যাসিডেট, লেড অ্যাসিডেট, লেড অ্যাসিডেট, কুইনোলিন, কুইনোলিন, ঠিক আছে। অনেক সময় দেখি PDBA সব লেখা থাকে, সালফার লেখা থাকে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে কুইনোলিন থাকে, তাহলে এটা হচ্ছে এটা। তাহলে এলে কী করে, তাহলে এই যে পরের স্টেপে কী করে, এই যে হাইড্রোজেন যেটা আছে, তাহলে এখানে যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়েছে এখানে, তাহলে কী হয়ে গেল, এখানে হচ্ছে এইচ সি ডবল বন্ড সি এইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা মানে কি CH2 ডবল বন্ড CH2, মানে কি হলো, ইথিলিন তৈরি হলো, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে ইথিলিন, তাহলে অ্যাকচুয়ালি এই যে লেড অ্যাসিডেট যেটা নিয়েছি বা এই কুইনোলিন নিয়েছি, এই অনুঘটক বিষগুলো কী করে, এই পরে এখান থেকে আবার এই স্টোর বিজারণটা হয় না, ঠিক আছে। মানে এই প্যালাডিয়ামটা অনুঘটকের কার্যকারিতাটা অনেকটা নিষ্ক্রিয় করে দেয়, ঠিক আছে। এই জন্যই বলা যায়, দেখো এখানে দেখি যে দেখো অংশত নিষ্ক্রিয় করে দেয়, ঠিক আছে। অংশত মানে কি আংশিকভাবে নিষ্ক্রিয় করে দেয়, পুরোপুরি নিষ্ক্রিয় করলে তো হবে না, রিয়াকশানটা হবে না। ওই অংশত নিষ্ক্রিয় করে দেয় কাকে, এই প্যালাডিয়ামের অনুঘটকটাকে। কী জন্য নিষ্ক্রিয় করে, এই লেড অ্যাসিডের দ্বারা, এটা হচ্ছে অনুঘটক বিষ, ঠিক আছে। এবং এই যে পিডি যেটা নেওয়া হয়েছে, এটা কিসের উপর নেওয়া হয়, এই ক্যালসিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেটের ওপর নেওয়া হয়, ঠিক আছে, ওর উপর ডিপোজিট থাকে। তাহলে এই গেল আমাদের অ্যাসিটিলিন থেকে কী হবে, ইথিলিন তৈরি করবে, তাহলে বোঝা গেল। তাহলে এই তোমার কন্ডিশন দিতে হবে। আর যদি বলে অ্যাসিটিলিন দিয়ে কী হবে, ইথেন তৈরি করবে, তাহলে শুধু প্যালাডিয়াম নিলেই হবে, ঠিক আছে। আর অ্যাসিটিলিন থেকে তুমি যদি ইথিলিন তৈরি করো, তাহলে প্যালাডিয়ামের সঙ্গে একটা অনুঘটক বিষ নিতে হবে, কি লেড অ্যাসিডেট কুইনোলিন নিতে পারে, এবং কিসের ওপর ছড়ানো থাকবে, বিদ্যুৎ করা থাকবে তোমার ক্যালসিয়াম কার্বনেট বা বেরিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে এই গেল, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এই গেল হচ্ছে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া। এরপর আসবো কি ব্রোমিনের সংযোজন, ঠিক আছে। এরপর ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, এবার আসবো কি ব্রোমিন Br2 এর সাথে বিক্রিয়া, Br2 সাথে বিক্রিয়া। তাহলে Br2 সাথে বিক্রিয়া কীভাবে হয় দেখো, তাহলে অ্যাসিটিলিন যেটা আছে, যদি ব্রোমিন Br2 সঙ্গে CCl4 দ্রাবকের উপস্থিতিতে নাও, তাহলে বিক্রিয়া করে কি ধীর গতিতে বিক্রিয়া করে, এবং কি তৈরি করে, CH ডবল বন্ড CH1Br তৈরি করে, এটা তৈরি করে, ঠিক আছে। যদি এই দ্রাবকের উপস্থিতি, এটা দ্রাবকের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়াটা করো, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করো, তাহলে কি ধীর গতিতে বিক্রিয়াটা হবে, এবং বিক্রিয়া কী উৎপন্ন করবে, 1,2 ডাইব্রোমো, ঠিক আছে। 1,2 ডাইব্রোমো কী উৎপন্ন হবে, 1,2 ডাইব্রোমো ইথিলিন তৈরি হবে, 1,2 ডাইব্রোমো ইথিলিন, বা অ্যাসিটিলিন ডাইব্রোমাইড তৈরি হবে, ইথিলিন, বা কি লিখতে পারো, একই নাম আছে অ্যাসিটিলিন, ডাইব্রোমাইড, ঠিক আছে, বা ডাইব্রোমো ইথিলিন, একই আবার অ্যাসিটিলিন ডাইব্রোমাইড, বা 1,2 ডাইব্রোমো, হ্যাঁ ইথিলিন, 1,2 ডাইব্রোমো ইথিলিন। তাহলে এইটা যে কালারটা ছিল, এটা কি কালার ছিল, লাল কালারের ছিল, এটা হচ্ছে কি লাল ছিল, লাল বর্ণ ছিল, ঠিক আছে। যখন এই রিয়াকশান করে যাবে, কী হয়ে যাবে, এটা বর্ণহীন হয়ে যাবে, কি বর্ণহীন হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে বুঝতে পারবো কি কালারলেস হয়েছে এটা। তাহলে এখানে বুঝতেই পারছো, এখানে যে আগেও যেটা বললাম সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে এ অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার উপায় এটা, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ। ঠিক আছে, অনেক সময় আসে পরীক্ষাটা শনাক্তকরণ, এটা পরীক্ষার সময় আসে অনেক সময়, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কীভাবে শনাক্ত করবে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে, যে যেটা দেবে সেটার সঙ্গে কী করতে হয়, এই যে Br2CCl4 বা ক্লোরোফর্ম নিতে হবে, এই দ্রাবকটা নিতে হবে। এই দ্রবণটা কি লাল বর্ণ হয়, এটা হচ্ছে লাল বর্ণ। যদি লাল বর্ণটা কি যে বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। আর যদি বর্ণ চেঞ্জ না হয়, লাল বর্ণে থেকে যায়, তাহলে সেটা বুঝতে হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কীভাবে তুমি শনাক্ত করবে। ঠিক আছে, এরপর আরেকটা কোশ্চেন আছে যে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, এটা হলো কি দ্রাবকের উপস্থিতিতে হলো, এরপরটা কি দ্রাবকের উপস্থিতি ছাড়া। ঠিক আছে, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, এবার হচ্ছে কি দ্রাবকের অনুপস্থিতিতে, বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়া আর বিক্রিয়া অ্যাসিলিনের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, দ্রাবকের অনুপস্থিতিতে অ্যাসিলিনের সঙ্গে বিক্রিয়া। তাহলে দ্রাবকের মনে করো ব্রোমিন তো এমনি তো তোমার হচ্ছে কি লাল কালারের বর্ণ, তা সেই গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিনের সঙ্গে যদি অ্যাসিলিনে বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হবে, দেখো লিখছি, এটা হচ্ছে তোমার অ্যাসিটিলিন, এর সঙ্গে Br2 নিলাম কি গ্যাসীয় বা তরল, গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিন আর কি তরল ব্রোমিন, এর সঙ্গে অ্যাসিলিনে বিক্রিয়া করছো, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে প্রথম ধাপে কি উৎপন্ন হবে তোমার হচ্ছে কি, এই যে দেখো দুটো ধাপে হয় আর কি, একবারে করে দিচ্ছি দুটো ধাপে। ঠিক আছে, প্রথম ধাপে এইটা উৎপন্ন হবে, প্রথম ধাপে এইটা উৎপন্ন হবে, তারপরের ধাপে কী হবে, আবার ডবল বন্ড যেটা আছে সেটা আবার বিক্রিয়া করবে। তাহলে এক্ষেত্রে দুটো লাগবে, দুটো অণু লাগবে Br2। তাহলে দেখো এইচ ছিল, তাহলে এটা হচ্ছে Br, এটা হচ্ছে প্রথম ধাপে তৈরি হবে, দ্বিতীয় ধাপে কী হবে, আবার Br2 সঙ্গে যুক্ত হবে, দেখি উৎপন্ন হবে, আবার দেখো লিখে দিচ্ছি এটা, আবার এখানে একটা Br যুক্ত হবে। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটার নাম হচ্ছে কি 1 দেখো, এটা যদি 1 ধরো, এটা 2 ধরো, তাহলে কী হবে 1, তাহলে 1 পজিশনে কটা আছে ব্রোমিন, দুটো আছে, 1 ওই যে 2 টেট্রা ব্রোমো ইথেন। ঠিক আছে, এটা ইথেন, কোনো ডবল বন্ড নেই বা ট্রিপল বন্ড নেই, তাই ইথেন। তাহলে হচ্ছে কি 1 টেট্রা ব্রোমো ইথেন, ঠিক আছে, এই গেল। তাহলে তোমার হচ্ছে কি দ্রাবকের অনুপস্থিতিতে অ্যাসিডের সঙ্গে গ্যাসীয় ব্রোমিন বা তরলের ব্রোমিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, 1 টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়। ঠিক আছে, তাহলে তোমাদের রিয়াকশান তাহলে কীভাবে পড়বে, তাহলে রিয়াকশানগুলো তোমাদের কোশ্চেন আসবে এইভাবে যে অ্যাসিলিনের দ্রবণে অ্যাসিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হলো। তাহলে অ্যাসিড ব্রোমিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, তাহলে কি লিখে দেবে, গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় 1 টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়। আর যদি বলা হয় CCl দ্রাবকের উপস্থিতিতে বা CCl4 দ্রাবকের উপস্থিতিতে বা ক্লোরোফর্মের উপস্থিতিতে, তাহলে কী হবে 1 ডাইব্রোমো ইথেন তৈরি উৎপন্ন হয়। ঠিক আছে, অনেক সময় এখান থেকেও কি হয়, অনেক সময় এই যে যেটা দেওয়া আছে Br2CCl4, সেখান থেকেও অনেক সময় কি হয়, এই লাস্টে যেটা হলো 1 টেট্রাব্রোমো ইথেনও তৈরি হয়। ঠিক আছে, যদি রিয়াকশান বলে এই দুটো লিখে দেবে। ঠিক আছে, রিয়াকশান যদি বলে ব্রোমিনের সঙ্গে অ্যাসিডিনের সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, তাহলে তুমি দুটো রিয়াকশানই লিখে দেবে। হ্যাঁ, প্রথমে দুটো লিখে দেবে। আর অনেক সময় কী দিয়ে দেয় যে রিয়াকশান কমপ্লিট করতে বলে, হ্যাঁ, প্রথম দুটো দিয়ে দিল, দিয়ে কী উৎপন্ন হবে, বা প্রথমটা শেষ দিয়ে দিল তোমার কী লাগবে বিক্রিয়ায়। ঠিক আছে, সেরকম দিতে পারে, যেমন আগে দেখালাম আর কি, এটা এরকম দিয়ে দিল হয়তো,
যে কীরকম দিয়ে দিল CH ট্রিপল বন্ড CH দেওয়া আছে, এর সঙ্গে বিআর2 বিক্রিয়া কী উৎপন্ন হবে এরকম দিয়ে দিল। ঠিক আছে, দুটোই দেখিয়ে দেবে রিয়াকশান। ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারে, বা অনেক সময় এই প্রোডাক্টটা দিয়ে দিল, এটা কী উৎপন্ন কী লাগবে এটা দিতে পারে, বা কন্ডিশন লিখতে হবে। ঠিক আছে, আর যদি বলে এর সঙ্গে বিক্রিয়ায় কী উৎপন্ন হয় সমিত সমীকরণ সঙ্গে লেখো, তাহলে কিন্তু লিখে লিখে লিখতে হবে। ঠিক আছে, যে এর সঙ্গে বিক্রিয়ায় এ উৎপন্ন হয়, এই অনুঘটক লাগে, এটা প্রথমে বলে দেবে, লিখে দেবে, তারপর শেষে রিয়াকশানটা দিয়ে দেবে। ঠিক আছে, এটা 3 নম্বর করে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা এই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ। নেক্সট দিন কী হবে, বায়োডিগ্রেডেবল পলিমার বা জৈব ভঙ্গুর পলিমার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।